সংসদ সদস্য নাও থাকতে পারি, কিন্তু আমি একজন মানুষ, আমি একজন আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের আপনজন, এইটা তো আমি থাকতে পারবো। আমি চেষ্টা করি এটা আমি অর্জন করতে পারবো। তবে এখন রাশিটাকে অনেক আধুনিক হয়েছে, বিশেষ করে আগে মাদ্রাসাগুলো শিক্ষা অনেক এগিয়ে গেছে। আমাদের দায়িত্ব হলো এই শিক্ষার পরিবেশ তৈরি করে দেওয়া। আজকে একটু প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির সঙ্গে এই মাদ্রাসা শিক্ষাকে সম্পৃক্ত করতে হবে এবং শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে হবে। আজকে এখানে একটু পানির যাবে, যদি ময়লা আবর্জনা থাকে, যদি ময়লা পানি প্রবেশ করে, ছাত্ররা যদি ঠিক মতো ক্লাসের জায়গা না পায়, শিক্ষকরা তাদের পাঠদানে সুযোগ সুবিধা না পায়, তাহলে শিক্ষিত হবে কোথায়? আসলে শিক্ষকদেরকেও আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, আর তারা যেন নিশ্চিন্তে তাদের শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান করতে পারে। আজকে এখানে সমস্যা আছে, আমি অবশ্যই সেই কাজগুলো শুরু করব। আমরা জানেন হাজারো সমস্যা নিয়ে আমার যাত্রা শুরু, হাজারো অনেক সমস্যা নিয়ে। আপনি পৌরসভার যেদিকে যান সেদিকেই পানি, জলাবদ্ধতা, কোথাও যাওয়া যায় না। আমি ড্রেনেজ ব্যবস্থা অচল, রাস্তাঘাট ভাঙা। আমি গতকালকে কিশোরপুর পৌরসভা, খুশিপুর পৌরসভা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে বসেছিলাম একটা প্রকল্প, উন্নয়ন প্রকল্প তালিকা করার জন্য। গতকালকে মোটামুটি হচ্ছে, আজকে একটা মতো কমপ্লিট দিতে পারে, হলে আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করবো, যাতে পৌরসভাকে আজকে আমরা তো বেশি, আসলে আমরা নিজেরা তো ওষুধ আছে, স্বল্প মানুষের ওষুধ হয়ে গেছে। আজকে 100 টাকা দিলে পৌরসভার আবর্জনাটা পৌরসভা নিয়ে যায়, আমরা 100 টাকা দিই না দিই, এই আবর্জনাটা না ড্রেনে ফেলে দিই। এটা যে কত বড় ক্ষতি করতেছে পৌরসভা। আজকে দেখেন সমস্ত ড্রেনগুলো বন্ধ। আজকে একটা উন্নত দেশে যান, একটা বাচ্চা যদি একটা চকলেট খায়, তাকে আপনি ইচ্ছা করি সে কাগজটা ফেলে দাও, সে কিন্তু কাগজটা ফেলবে না। এই কাগজটা সে যেখানে বিন আছে ওইখানে সে বিনে ফেলবে। এইটা হলো তার পারিবারিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা। আজকে আমরা তো নষ্ট হয়েছি, আমরা তো মানে অসুখ হয়ে গেছে, কিন্তু আমাদের যে পরবর্তী বংশধর যারা কিশোর আসলে আমরা তাদেরকে এইরকম শিক্ষা দিই। এখানে অনেক বোন আছে, হ্যাঁ ভাই আছে, অনুরোধ করবো সবাই আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিই যে আবর্জনা যত্র না ফেলা, যত্র ময়লা না ফেলা, এগুলো শিক্ষা দিই, যাতে আমরা তারা অন্তত শিখব। আজকে দেখেন নদীটা ভরাট হয়ে গেছে। আজকে এই যে নদীটা ভরাট হয়েছে, এই শহরের সমস্ত পানি নদীতে পড়ে। এই ড্রেনের সমতল হয়ে গেলে এই পানি কিন্তু আর নদীতে পড়বে না। এই ড্রেনের পানি ড্রেনেই থাকবে এবং এটা উচ্চায়া রাস্তায় উঠবে এবং একটা সময় বাড়ি ঘরে উঠবে। এখন অনেকেই আমার জানা মতে এখন সেফটি ট্যাঙ্ক করে কি সরাসরি ড্রেনের টয়লেটের সংযোগটা ড্রেনে দেবে, দেওয়াতে সমস্ত ময়লা, এই যে মলমূত্র সব নদী থেকে পড়তেছে। এই নদীটা খনন করা এখন জরুরি হয়ে গেছে। আমি ইতিমধ্যে আশা করি যে এই বছর তো আগামী বছর এটার প্রকল্প হইতেছে এবং প্রায় সম্পন্ন হওয়ার পথে এই নদীটা খনন হবে এবং নদীটাকে আমি সুন্দর করে, শহরটাকে আমি সুন্দর করতে চাই। আমাদের পরবর্তী বংশধরদের জন্য আমি বসবাসযোগ্য একটি শহর করতে চাই। এবং এই নদীতে আমি আমার এই বয়সী এই নদীতে আমরা মাছ ধরছি, নৌকা দৌড়াইছি। এই নদীতে বড় বড় নৌকা আসছে পণ্য নিয়ে। আজকে এই নদীর কি বেহাল অবস্থা। এই নদীতে পানির প্রবাহ নেই। আমি চেষ্টা করতেছি যে পানির প্রবাহ আজকে ব্রহ্মপুত্রের কাউনাদের যে বাদ দেওয়া, ব্রহ্মপুত্রের পানির প্রবেশটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করতেছি, আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কথা বলতেছি, যেন নতুন করে ব্রহ্মপুত্রের পানিটা আবার এই ব্রহ্মপুত্রে যদি প্রবেশ করানো যায়, তাহলে মোটামুটি বছরে 8-9 মাস পানির প্রবাহ থাকবে। এই নদীতে ময়লা আবর্জনাটা জমে থাকবে না। এখন আপনি নদীর মাছ খান, আপনার ক্যান্সার হবে। এই জেলেদের পেশা ছিল এই নদী থেকে মাছ ধরে বিক্রি করে তারা সংসার চালাতো। আজকে কোথায় গেল? আমরাই নষ্ট করছি, আমরাই এই শহরকে নষ্ট করছি। এটা তো আমরাই নেই। আপনি উপজেলা যান, 4তলা 5তলা বাড়ি, সমস্ত ময়লা পানি সব রাস্তা তাড়াই দিচ্ছে। আমরা সভ্য মানুষ, আমরা 4তলা 5তলা বাড়ি করতেছি, আমরা এই শহরকে নষ্ট করে রাখতেছি। আজকে আমরা যদি সচেতন না হই, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা যে যার অবস্থান থেকে প্রতিবাদ করবো। কেউ যদি ময়লা রাস্তায় ফেলে তাকে আমরা ধরবো। আমি চেষ্টা করতেছি জরিমানার আওতায় আনা।
যারা পৌরসভায় বসবাস করে 100 টাকা পৌরসভার লেবারকে দিতে পারে না, তাদের পৌরসভার বসবাস করার কোন অধিকার আছে বলে আমি মনে করি। পৌরসভাকে সিসি ক্যামেরা আনা হচ্ছে এবং যারা শহরকে নোংরা করবে তাদের অবশ্যই জরিমানা আনা হবে। আমি যারা একটু বাচ্চা আছেন, আমি অতি দ্রুত আমি তাদের সঙ্গে বলবো, আমি সময় কাটাবো এবং তাদেরকে নিয়ে আমি অনেক সময় কাটাবো, খাওয়া দাওয়া করবো এবং অভিভাবকদেরকে নিয়েও আমি বিভিন্ন সময় দেবো। আমি তো এই প্রতিষ্ঠানের মানুষ, আসলে এখানে যারা অধ্যাপনা করছেন, যারা শিক্ষকতা করছেন, তারা সবাই আমার আপন মানুষ। এই প্রতিষ্ঠানে তো তারা বিল্ডিং চাইছেন হতো, এখন শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিং সাধারণত উদ্যমুখী হয়, যেহেতু স্থান সংকুচিত হয়েছে, এখন অনেক স্বল্প জায়গার মধ্যে কিন্তু অনেক বড় প্রতিষ্ঠান হয়, যে কারণে আমরা এখন বিল্ডিংগুলো উদ্যমুখী হয়। 8 তলা 10 তলা হয়, 8 তলা 10 তলা হয় বিল্ডিংগুলো। তাহলে এখন এটা সম্ভব। আমি রক্ষা রেখে নিয়ে এই পরিকল্পনা কি প্রয়োজন, এই শিক্ষা প্রতিষ্ঠানে কি প্রয়োজন, আসলে একটা ল্যাবও প্রয়োজন। আপনার এখানে বাচ্চাদের কিন্তু আমরা প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কাজে কি প্রয়োজন, আমি বাংলাদেশ আলোচনা করে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করবো যাতে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে যাতে আরো আধুনিক করা যায়, আগামীতে যাতে আরো ভালো ফলাফল আসে, যাতে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যায়। স্বাস্থ্য খাত একটা অনিয়মের আখ্যা হলো স্বাস্থ্য খাত। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হলো স্বাস্থ্য খাত। দুইটা হাসপাতালে বেহাল অবস্থা, আমরা চেষ্টা করতেছি এই অবস্থা থেকে হাসপাতালকে সচল করার জন্য এবং হাসপাতালকে আধুনিকভাবে করার জন্য এবং মানুষ যাতে স্বাস্থ্য সেবাটা সঠিকভাবে পায়, এই অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের ভালো করতে পারি। আর ইতিমধ্যেই ইটমাটের জন্য এই প্রতিষ্ঠান আসলে সৃষ্টি করেছেন হযরত মৌলানা মসজিদুদ্দিন সাহেব, যিনি অত্যন্ত জনপ্রিয় মানুষের। ওরা সন্তান কিন্তু আমার বন্ধু, আমার সাথে একসাথে লেখাপড়া করেছে 6 থেকে, এখনও দেখা হয় মাঝে মাঝে তার সঙ্গে। উনি কিন্তু খুব জনপ্রিয় মানুষ ছিলেন। উনি কিন্তু 70 নির্বাচনে উনি জাতীয় পরিষদ নির্বাচনে সাহেবের সঙ্গে কিশোরগঞ্জে উনি পাস করছেন, করিমগঞ্জ থেকে কিছু উনি পরাজিত হয়েছেন। উনি অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন। ওনার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, আমরা আশা করি প্রতিষ্ঠানে এগিয়ে যাবে, এই প্রতিষ্ঠানটা সুন্দর হবে। এই লক্ষ্যে আপনারা কাজ করবেন, আমরাও কাজ করব। আসল শিক্ষকতা একটা মহান পেশা, এটা শুধু পেশা না, এটাকে ইবাদত বলা চলে। আপনাদের হাত ধরে হাজার হাজার ছাত্র আজকে এই বেরিয়ে যাচ্ছে, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা এই মাদ্রাসার অনেক ছাত্র আছে যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে আজকে সুপ্রতিষ্ঠিত এবং সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে। অনেক ছাত্র আছে যারা উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ে। আজকে এটা আপনাদের অবদান এবং আপনাদের এইটাকে পেশা হিসাবে না, শুধু ইবাদত হিসাবে নেবেন যে আপনাদের ছাত্র আজকে দেখেন, আজকে এই প্রতিষ্ঠানে একটা ছাত্র যদি মন্ত্রী হয় তাহলে এই প্রতিষ্ঠানে আসবে, আইসা তার শিক্ষকদেরকে কদমবুসি করবে। এইটা একটা শিক্ষকের সবচেয়ে বড় পাওয়া। আমি এই প্রতিষ্ঠানের জন্য ভালোর জন্য কাজ করবো, এই প্রতিষ্ঠানকে এগিয়ে যায় তার জন্য আমি কাজ করবো এবং করবেন। আমি যেন আপনাদের জন্য আপনাদেরকে সঙ্গে নিই, আমরা সুন্দর কি শুরু করতে পারি। আসলে অনেক সমস্যায় জর্জরিত সমস্ত দেশ। আমি দেখেন শুধু সমস্যা, যেদিকে যাই শুধু সমস্যা। তারপরও এই দেশ থেকে প্রায় 30 লক্ষ কোটি টাকা স্বৈরাচার প্রায় লুটপাট করে নিয়ে গেছে বিদেশে। একজনেরই 380 টাকা কোটা বাড়ি নয়, দুর্নীতির পরিমাণটা, হ্যাঁ, অর্থনৈতিক অবস্থাটাও মন্দা। তারপর আমি চেষ্টা করছি যে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাত, শিক্ষা এবং স্বাস্থ্য দুইটাকে অধিক গুরুত্ব দিতে হবে এবং শিক্ষিত জাতি হতে হলে আপনার মানে সঠিক এবং সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। আজকে আপনি শিক্ষার পরিবেশটা দিতে পারেন, তাহলে ভালো ছাত্র কিন্তু হবে না। তাদেরকে শিক্ষার সুন্দর পরিবেশ প্রয়োজন। এই জন্য আমি আলিয়া মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসাকে
আমরা একটা আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলতে চাই। সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এই কাজটি করে দিতে পারি। সবাইকে ধন্যবাদ। এবং আগামী 16 ফেব্রুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছেন। আমাদের ইতিমধ্যে সুরাকে ঈদগাহ মাঠের জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, যেটা প্রকল্প হলো প্রায় 70 কোটি টাকা। ইতিমধ্যে 6 কোটি টাকা বরাদ্দ এসেছে এবং 16 তারিখ এই উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। আপনারা সবাই আমন্ত্রিত। এরপরে কমিটি কার্যকরণ হবে। আমাদের সুইপার কমিটি একটা শহরের মাঝখানে, এটা দৃষ্টিগুলো সবার চলাচলের জন্য সমস্যা হয়। এইটা আমাদের জেলখানার সাইডে ওই দিকে স্থানান্তর করার জন্য 2টা বিল্ডিং হইতেছে। সম্ভবত 2টা বিল্ডিং স্থানান্তর হবে, এই শহরের পরিবেশ অনেকটা সুন্দর হবে। আপনারা সবাই হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।